বিপ্লবের হাওয়ায় সবাই পা লুড়িয়ে বিপ্লবী হয়েছেন। যে উপদেষ্টা আসিফের মা একদিন আমাকে ফোন দিয়ে কিন্তু বলেছিল যে বাবা আমি তোমার পায়ে পড়ি, তুমি আমার ছেলেকে মুক্তি দাও। ২৪-এর পূর্বে তো আমাদের তরুণরাই আই হেট পলিটিক্স জেনারেশন হিসেবে পরিচিত ছিল, কারণ সোশ্যাল মিডিয়াতে তাদের একটা পলিটিক্যাল ভিউ অপশন আছে, সেখানে লেখা থাকে অনেকেরই পলিটিক্যাল ভিউ আই হেট পলিটিক্স। সো সেইখান থেকে আমরা যখন কাজ করেছি বিশ্ববিদ্যালয়ে শুরু থেকে অনেকে আমাদের সাথে থাকলেও শেষ পর্যন্ত কিন্তু মাঝে মাঝে অনেকেই নিষ্ক্রিয় হয়ে গেছে, চাকরিতে ঢুকে গেছে। যদিও এই ২৪-এর জুলাই বিপ্লবের পরে আবার বিপ্লবের হাওয়ায় সবাই পা লুড়িয়ে বিপ্লবী হয়েছেন। মানে অনেকে ২৪-এর পরে, অনেকে হয়তো ২৪-এর শুরু থেকে ছিলেন, যেমন অনেকে আছে ২৪-এর পরেই তারা মূলত এখন তাদের যে রাজনৈতিক চিন্তাভাবনা ভালো, কিন্তু ২৪-এর পূর্বে এই জুলাইয়ের পূর্বে প্রতিকূল পরিস্থিতির কারণে তারা রাজনীতি করে নেই। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। যেমন এখন আমাদের যে উপদেষ্টা আসিফের মা একদিন আমাকে ফোন দিয়ে কিন্তু বলেছিল যে বাবা আমি তোমার পায়ে পড়ি, তুমি আমার ছেলেকে মুক্তি দাও। তারা এখন মায়ের মতো একজন, স্বাভাবিকভাবেই সে তো আমাদের ছোটো ভাইয়ের মতোই, তার মা মানে আমাদেরও মা। সো এখন কি বলবো, তারা এখন হঠাৎ করে আসলে তার এই কথাটা শুনে আমার একটা মানে অপরাধ বোধ মনে হয়েছে যে এরকম। পরে আমি তাকে খুব হাসি দিয়েই বললাম যে আন্টি, আমি যদি ওকে বলি আসলে ওরা এখান থেকে সরবে না, আর আমি ওকে কিংবা যারাই রাজনীতি করে কাউকে জোর করে আনি নেই, সবাই আসলে একটা স্বেচ্ছায় অন্যায়ের বিরুদ্ধে একটা প্রতিবাদ করার জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে যুক্ত হয়েছে। আমি বললে ওরা শুনবে না, আপনি যদি এটা বলেন বরঞ্চ আপনি বাসায় গেলে বা বুঝিয়ে বললেন। সো এখন আসিফ উপদেষ্টা হয়েছে, তাহলে এখন ধরেন আসিফের মা বাবা দুঃসম্পর্কের আত্মীয় তারা সবাই প্রাউড ফিল করবে না যে আমাদের আত্মীয় কিংবা আমাদের গোত্রের লোক সেইটা হয়েছে। কিন্তু দুর্দিনে দেখেন হয়তো ওই পরিবারের বাইরে নিকট আত্মীয় যদি কেউ, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে অনেক আছে না বিভিন্ন দলের সাথে যুক্ত, দেখা যায় অনেকে এড়িয়ে চলতো বা বলতে চাইতো না যে সে তাদের আত্মীয়। এটা আমাদের ক্ষেত্রেও হয়েছে, আমারও অনেক ক্ষেত্রে আমি সবচেয়ে ওয়েল নোন ছিলাম, পরিচিত ফিগার, তাও দেখা যায় আমার অনেক আত্মীয় স্বজনও তো কার্যত বিশেষ করে তাদের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য নানা কারণে হয়তো বলতো না ওইভাবে যে না ভিপি নুর আমাদের আত্মীয় হয়। এইটাই বাস্তব, এই দেশের নিয়ম, যেটা বলে যে তেল মাথায় তেল দেয়। মানে আপনি যদি বিখ্যাত হন ওই ইয়ের মধ্যে যে আপনার এই স্যান্ডেল পায়ে দেওয়া ছবি কিংবা এই আপনার স্যান্ডেল গেঞ্জি গায়ে দেওয়া ছবি, লুঙ্গি পরা ছবি ইতিহাস হবে। আর যদি আপনি সফল না হন তাহলে সুটেড বুটের ছবিও পাবলিক মনে রাখবে না। তো এখন আমাদের দেশের কালচারে সেটা একটা তো বাস্তবতা যে মানুষ ফেমাস হলে, ভালো জায়গায় গেলে সবাই তাকে মানে সম্মান করে, সমীহ করে। তো এই পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা রাজনীতিটা করেছি। তো আমাদের সফলতা হচ্ছে এইটা যে আমরা লেগেছিলাম বিধায়, আমাদের যাত্রাটা আমরা অব্যাহত রেখেছিলাম বিধায় আজকের এই পরিবর্তনটা বা গণ অভ্যুত্থানটা হয়েছে। সহজভাবেই চিন্তা করেন, আমরা যদি ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের পরে থেমে যেতাম কিংবা ১৯-এর ডাকসু নির্বাচনের পরেও থেমে যেতাম, এই রাজনৈতিক দল গঠন না করতাম, আজকের এই যে এনসিপির নেতৃবৃন্দ অনেকের রাজনৈতিক জন্ম হতো না। এমনকি অনেকে এখন ভিন্ন দলও করছে, অনেকে ছাত্র দল কিংবা শিবিরের অনেকেই রাজনীতি থেকে হারিয়ে যেত। কারণ আমাদের এই আন্দোলন সংগ্রামের কারণে বলা চলে তারাও এই সংগ্রামে আন্দোলনে উদ্বুদ্ধ হয়ে আমাদের কাছাকাছি ছিল, আমাদের সাথে ছিল। এবং এই কোটা সংস্কার আন্দোলনের মধ্যে আপনাদের মনে আছে ২০১৮ সালে নিরাপদ সড়ক আন্দোলনটা গড়ে উঠেছিল। এবং আমরা যেটা বলেছি যে অবশ্যই ইতিহাস মানুষকে অনুপ্রাণিত করে, অস্তিত্বের প্রয়োজনে মানুষ ইতিহাসকে স্মরণ করে। কিন্তু ২০২৪-এর গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট ৪৭ তাদেরকে এনকারেজ করে নেই, বলতে গেলে এক সেন্সে ৭১ও তাদেরকে এখানে উদ্বুদ্ধ করে নেয় যে ২৪-এ আমরা নামি। এইটা ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন হচ্ছে এই প্রতিবাদী তরুণদেরকে তৈরি করেছে। এবং সবচেয়ে যদি লাইভ এক্সপিরিয়েন্স বলি, লেটেস্ট এক্সপিরিয়েন্স বলি, লেটেস্ট প্রেরণা বলি, সেটা হচ্ছে এই ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন।
অবশ্যই মুক্তিযুদ্ধ কিংবা ভাষা আন্দোলন, বায়ান্নর ভাষা আন্দোলন, এগুলো সংগ্রামীদের জন্য একটা প্রেরণা। ইতিহাস পড়ে তো মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার জন্য, অভিজ্ঞতা অর্জন করার জন্য, নতুন পথ রচনা করার জন্য। আমরা 71 থেকে 52 থেকে কিংবা 47 থেকে অবশ্যই আমাদের জাতি নির্মাণ, আমাদের রাজনীতি নির্মাণে আমরা প্রেরণা পাই, আমরা সেটারকে অবলম্বন করে নতুন পথ বাতলাই। কিন্তু 24-এর গণ অভ্যুত্থানের কথা অনেকে কোটা সংস্কার আন্দোলনকে স্পষ্টভাবে বলতে চায় না, যে কারণ তাহলে তার পাইওনিয়ার হিসেবে আমাদের নামটা চলে আসবে। ইতিহাস থেকে আমাদেরকে মুছে দিতে একটা বিকৃত ইতিহাস জুলাই ঘোষণাপত্রে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই যেটা বলে ক্ষমতাসীনরা কিংবা ক্ষমতায় থাকলে অনেক কিছু নিজের মতো করে লেখা যায়, বলা যায়, যেটা আওয়ামী লীগ চেষ্টা করেছে। ক্ষমতায় থেকে শেখ মুজিবুর রহমানকে রাজনৈতিক কাল্ট হিসেবে নির্মাণ করেছে, দেবতার কাতারে নিয়ে যেতে চেয়েছে। কিন্তু মানুষ তো দেখেছেন শেষ পর্যন্ত এই জুলাইয়ের পরে কোথায় নিয়ে এসেছে তাকে। শেখ মুজিবের অবশ্যই এই দেশের ইতিহাসে তার অবদান আছে। 72-এর আগ পর্যন্ত 71-এর মুক্তিযুদ্ধের সংগ্রামী ভূমিকায় তার একটা গুরুত্বপূর্ণ অবদান আছে, সেটা চাইলে ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না। তার প্রতি কেউ সম্মান জানাতে পারে, নাও জানাতে পারে, সেটা আমাদের বিষয় না, যার যার ইন্ডিভিজুয়াল বিষয়। কিন্তু অ্যাজ এ পলিটিক্যাল কর্মী হিসেবে অবশ্যই তার অবদানকে আমরাও সম্মান এবং শ্রদ্ধার সাথে, যেমন তার ভালো কাজকে আমরা স্মরণ করি, একই সাথে তার আবার যে একদলীয় স্বৈরশাসন বাকশাল এবং এই মুক্তিযুদ্ধের পরে 72 থেকে 75 পর্যন্ত যে কর্তৃত্ববাদী শাসনে হাজার হাজার মানুষ গুম খুনের শিকার হয়েছে, তার জন্য অবশ্যই আমরা নিন্দাও জানাই।